দেখুন, ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হতেই পারে। কতটা ক্যাপাসিটি আছে, কতটা ক্যাপাসিটির মধ্যে কত মানুষ যেতে পারে, কিভাবে যেতে পারে। দেখো, এখন কুম্ভ মেলা নিয়ে একটা মন্তব্য করার পরে যখন সারা দেশে দিদিকে ছি ছি ছিরেননি করছে, তখন দিদি একটুখানি সুর নরম করেছে। বলছে কি যে আমি ওটাকে একটু ধর্মীয় ব্যাপারে ওই ক্যাপাসিটির কথা বলেছি, মহাকুম্ভটাকে মৃত্যুকুম্ভ ওইভাবে বলিনি। তো সবাই যেভাবে নিচ্ছে সেভাবে কিন্তু দিদি বলেইনি, আমরাও দেখেছি। কিন্তু অনেকেই এটাকে নিয়ে ডিস্টর্ট করেছে। যখন মহাকুম্ভর প্ল্যান হচ্ছিল তখন যোগীজির একটুখানি মাথায় বুদ্ধি থাকলে যোগীজি তাহা নিয়ে যেতেন আমাদের সর্বজান্তা বিধাতা, আমাদের মিথ্যার দেবী মমতা দিদিকে। কারণ ওনাকে নিয়ে গেলে তো উনি গিয়ে সব বলে দিতেন যে এত ফুটের মধ্যে এতজন মানুষ মানে আসতে পারবে, বা সোমবার দিন এত মানুষ আসবে, আর সোমবার দিন এত মানুষ স্নান করবে। এগুলো সব দিদি জানা আছে আগে থেকে, কারণ দিদি হচ্ছে বাবা ভাঙ্গার থেকে একটা দীক্ষা নিয়েছিলেন, তাই দিদি সব জানতাম। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিওতে সাটা ভাঙা আজকে রোস্ট হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, না হলে কিছুই বুঝতে পারবে না। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এবং অনেক কুকথা অকথা বলেছেন। তো প্রথমে দিদি আমি ওদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ তুমি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলনি, তুমি বলেছো মহাকুম্ভটা হচ্ছে মহাকুম্ভ। দেখো, আমাদের শুনতে ভুল হয়েছে, কিন্তু তুমি বলোইনি, সেটা আমি জানি। এতটুকু বিশ্বাস তোমার উপরে আমাদের আছে। তাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা যেটা বলছেন সেটা অসত্য, সম্পূর্ণ মিথ্যা। আমরা জানি যে তুমি একদম সত্য কথা বলো। আর সবাইকে আমি এটাও বলতে চাই যে দেখো, দিদি আমাদের জীবনে কোনোদিন মিথ্যে কথা বলেইনি। দেখো, বললে বলা যেত, কোনোদিন বলেইনি তো আমরা কীভাবে বলবো বলো? দিদি আজ পর্যন্ত জীবনে কোনোদিন অন্যায় বা অন্যায়কে তো মেনেই নেয়নি। কারণ ভাইপোর 4 তলা বাড়ি, আর মদন মিত্রর এত টাকার কেরামতি, তারপরে হচ্ছে কুণাল ঘোষের চুরি করা পয়সা, আবার কুণাল ঘোষ সেই দলের সাধারণ সম্পাদক। তো দেখো, সব কিছু তো ঠিকঠাক আছে। দিদি কখনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি। খালি অন্যায় একজন করেছিল, সেটা হচ্ছে অধিকারের বেটা। তো দিদি তাকে বার করে দিয়েছে, সে কিন্তু দল ছাড়েনি, দিদি বার করেছে। দেখো, যা হয় দিদির দিকে একটা পজিটিভ থাকতেই হবে, নাহলে ভাই কপালে দুঃখ আছে, রাত্রে পুলিশ আসবে, ঘরে ভাঙাভাঙি হবে, কি দরকার? এটা কি কোনো কথা? আমি কোনো ধর্মকে জীবনে অসম্মান করিনি, করবও না। হ্যাঁ, এটা কিন্তু ঠিক যে দিদি কখনো কোনো ধর্মকে ছোট করেনি, কিন্তু দিদি একটা জিনিস করে, দ্বিচারিতা। সেটা হচ্ছে পুরোহিতদের ভাতা 1000 টাকা আর ইমামদের ভাতা হচ্ছে 2500 টাকা। তো এটা কিন্তু সব ধর্ম সমান নয়, সব ধর্ম সমান, তাই এখানটা একটা দ্বিচারিতা হয়েছে। তো দেখো, দিদি এটা যে করেছে এটা ভালোবাসার খাতিরে করে দিয়েছে। ওটা মুসলিমদের প্রতি একটু বেশি ভালোবাসা। ঘরে যখন 3টা ছেলে থাকে, বড়, মেজো আর ছোট, তো বড় আর ছোট এরা দুজনে একটু বেশি ভালোবাসা পায়, আর মেজোটার সেই জন্যই সমস্যা। সর্বধর্ম সমন্বয় আমাদের লক্ষ্য, আমরা সব ধর্মকে সম্মান করি। গঙ্গাসাগর মেলা হলে 5-6 দিন ধরে আমাদের কারো ঘুম হয় না। সেটাই মেন কথা হচ্ছে, সেটাই যে বেঁচে আছে কি করে, এ তো মানুষের জন্য ঘুমায় না। হয়তো হতে পারে আমাদের যে পরম পূজ্য প্রেমানন্দজি মহারাজ, যেমন তার কিডনি ফেল হয়ে তিনি আছেন শ্রীরাধার আশীর্বাদে, আর আমাদের দিদি প্রত্যেকটা ধর্মের যারা ধর্মগুরু আছেন সবাই আমাদের দিদির জন্য প্রার্থনা দোয়া করে যে দিদি যেন 200, 300, 400 বছর ধরে বাঁচে। কারণ দিদি যদি চলে যায় তাহলে আমাদের রাজ্য, আমাদের দেশ বিপন্ন হয়ে পড়বে। আমাদের পশ্চিমবঙ্গের অর্থনীতি, শিল্প, সংস্কৃতি আর শিক্ষা, মেন হচ্ছে শিক্ষা, যেখানটা এতটুকু দুর্নীতি হয়নি। তো দেখো, এইসব জিনিস যে টিকে আছে সেগুলো হচ্ছে দিদির, আমাদের দিদির সব দোয়ায়, মানতেই হবে। এইটা আমরা জানতাম। জলে পার হয় এক একজন, তাই গঙ্গাসাগর সেতু তৈরি করছি আমরা। আগে পশ্চিমবঙ্গটা হচ্ছে পূর্ব পাকিস্তানের অন্তর্গত ছিল, যেখান থেকে আমাদের দিদি সংগ্রাম করে, অনেক সংগ্রামের পর ওয়েস্ট বেঙ্গল বলে একটা রাজ্য তৈরি করেছে। তো দেখো, এই জন্যই দিদিকে আমরা পরম পূজনীয় পূজার আসনে বসিয়েছি। তো এই আসনে বসানোর পরে দিদির মনোভাবটা মানুষের প্রতি এতটা উদার হয়ে গেছে, তো আমরা আর কি বলবো বলো? তো সবাইকে নিয়ে দিদি চলতে চায়, কে আছে যেটা দিদিকে অনেকটাই বাধা দেয়। কি বললি? আপনারা এখানে দেখেছিলেন আমরা ক্ষমতায় আসার সাথে সাথে প্রায় আমৃতে একটি অগ্নিকাণ্ড আমরি হাসপাতালে ঘটে, সেখানে 100-র উপর লোক মারা যায়। হ্যাঁ, এইবারে একটা কথা বললে দিদি, যে তুমি যখন এসছিলে তখন আমরি হসপিটালের একটা ফ্লোরে আগুন লেগেছিল। তো দেখো, দিদি তখন কি করলো, নিজের পাংখাটা বার করলো, এরকম করে উড়ে উড়ে গিয়ে সবাইকে বাঁচিয়েছিল। দেখো, 100 জন যে মারা গেছে সেটা সামান্য, ওটা কিছু নয়। অগ্নিকাণ্ড তো লাগতেই পারে বলো, ওটা গরমের জন্য লেগে গেছিলো। তো দিদি তার পাখা নিয়ে মেলে উড়ে উড়ে সব মানুষকে বাঁচিয়ে দিয়েছে। हमारा दीदी कैसा हो, पंखी जैसा हो, जो सबको बचाए। সারা রাত বসে আমরা কিন্তু পোস্টমর্টম করিয়েছিলাম। ও ঢপ দেওয়ার একটা লিমিট আছে,
ঢপ যদি অত্যাধিক বেশি হয়ে যায় সেটা অবিশ্বাসযোগ্য হয়ে যায়। দেখো, বিশ্বাসের মতন কথা বললে বিশ্বাস করা যায়। তুমি যেটা বলছো সেটা হচ্ছে গাঁজাখড়ি কথাবার্তা। তুমি সারা রাত বসে পোস্টমর্টম করিয়েছিলে কোথায়? মর্গের ভেতরে। এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না দিদি? পশ্চিমবঙ্গের পলিটিক্স হচ্ছে ওই রকমই, এ তার গায়ে কাদা ছুটছে, সে এর গায়ে কাদা ছুটছে, কিন্তু আখেরে দুজনেই কর্দমাক্ত হয়ে যাচ্ছে, দুটোই সমান, কেউ ভালো নয়। ডেথ সার্টিফিকেট, টাকা এবং চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার সেদিনই আমরা দিয়ে দিয়েছিলাম। এটা একদম পারফেক্ট কাজ করেছো। যার ঘরের লোক মারা গেছে তাদের ঘরের লোককে মৃতদাহ করার আগে তুমি চাকরি লেটার দিয়ে দিয়েছো। ওরা সেই জন্য মৃতদেহ জ্বালানোর বদলে ইন্টারভিউ দিতে গেছিলো। এই যে জয়েনিংয়ের জন্য যেটা যে প্রসেসিং হয়, ও মৃতদেহ গাঁড় মারা গা, আমি যাচ্ছি আমার চাকরির লোভে, আর টাকা পেয়েছে আর চলে গেছে পুরো বারে। কারণ আমরি থেকে একটুখানি এগিয়ে এলে যখন মা ফ্লাইওভার ক্রস করবে উল্টোডাঙ্গার দিকে যেতে অনেকগুলো বার পড়ে, ওই বারগুলোতে গিয়ে ওরা টাকা নিয়ে দারুণ মজ মস্তি করেছে। মৃতদেহ দিদি নিজে সৎকার করেছে, কারণ দিদি আমাদের সব পারে, এমন কিছু পারে না দুনিয়াতে সেটা হয়নি, জন্মায়নি। সুতরাং আমার এটা দাবি থাকবে উত্তরপ্রদেশ সরকারের কাছে, যোগী সাহেব আমাকে যতই গালাগালি দিন তাতে আমার ফোসকা পড়বে না। এইটা বাস্তব কথা, যে যত গালাগালি দিক তোমার কি হলো, মানে বেহায় আর সামনে মারলেও যা আর পেছনে মারলেও তা, বেহায় তো বেহায়ই থাকে। আমরা পোস্টমর্টম করেছি, কিন্তু অন্য রাজ্যে কি হয়েছে আমি জানি না। উস্কানিমূলক কথাবার্তা বলতে না আমাদের সবার শুনতেও ভালো লাগে আর বলতেও ভালো লাগে। তো যখন বলছে যে আমাদের রাজ্যে নিয়ে এসেছিল, পোস্টমর্টম করিয়েছে, সব কিছু নিজেই করিয়ে দিয়েছে, অন্য রাজ্যে কি হয়েছে আমি তো জানি না। তো অন্য রাজ্যের কথা তুমি কেন বলছো? তুমি তোমার রাজ্যের কথাটা বলো। আর 1200 কোম্পানি যে আমাদের কলকাতা ছেড়ে চলে গেল, তুমি সেই কথাটা বলো যে কেন চলে গেল। তুমি তো বিশাল বড় বড় বিজনেস সাবমিট করছো, ক টাকা ইনভেস্ট আসছে, মুকেশ আম্বানি বলে গেল এত লক্ষ কোটি টাকা ইনভেস্ট করব, সেটা দেখে সবাই তোমাকে আবার ভোট দিবে। প্রতি বছর ভোটের আগে নাটক শুরু হয়, এর বেতন বাড়াবো, তার বেতন বাড়াবো, একে চাকরি দেবো, তাকে চাকরি দেবো, কিন্তু কাজের কাজ। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও, পাশে থাকা বেল আইকনটা বাজাতে একদম ভুলবে না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখতে থাকো বাংলার কুঁড়ে ঘর।